ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশের রাজধানী লখনৌতে দাঁড়িয়ে রয়েছি আমি। মনে করা হয় রামচন্দ্রের অনুজ লক্ষণের রাজত্ব ছিল এই অঞ্চলে, তাই এই অঞ্চলকে লক্ষণপুরী বা লক্ষণাবতীও বলা হতো। নবাবের শহর লখনৌ, এখানে রয়েছে নবাবী আদব কায়দা, নবাবী খাবার দাবার। ওয়ার্ল্ড ফেমাস চিকনকারির কাজও এখানেই প্রসিদ্ধ। আজ এই সব কিছুই ঘুরে দেখব ও দেখাবো, সাথে থাকবে সমস্ত খুঁটিনাটি তথ্য, যেমন কি কি দেখার রয়েছে, কতদিন সময় লাগবে, কত টাকাই বা খরচ। চলুন তাড়াতাড়ি লখনৌ ঘুরে আসি। লখনৌর মেন রেলওয়ে স্টেশনের নাম লখনৌ এনআর বা লখনৌ চারবাগ স্টেশন। এই চারবাগ পর্যন্ত পৌঁছানোর জন্য হাওড়া, শিয়ালদা ও কলকাতা স্টেশন থেকে দিনের বিভিন্ন সময় বিভিন্ন ট্রেন চলে। আমরা গিয়েছিলাম 12396 কুম্ভ এক্সপ্রেসে করে, যা সপ্তাহের 5 দিন চলে, সোম, বুধ, বৃহস্পতি, শনি এবং রবি। দুপুর 1টা নাগাদ হাওড়া স্টেশন থেকে ছেড়ে প্রায় 18 ঘন্টা 20 মিনিটের জার্নি কভার করে 7টা 20 নাগাদ লখনৌতে পৌঁছানোর কথা এই ট্রেনের। কুম্ভ এক্সপ্রেসের স্লিপার ক্লাসের ভাড়া 535 টাকা করে জনপ্রতি, এসি ইকোনমি ক্লাসের ভাড়া 1310 টাকা করে জনপ্রতি। এছাড়াও এসি 3 টায়ার, এসি 2 টায়ার এবং এসি ফার্স্ট ক্লাসের সুবিধা রয়েছে এই ট্রেনে। তবে এই রুটের সবচেয়ে ভালো ট্রেন যা সপ্তাহের সব দিনই চলে তা হলো কলকাতা জম্বু তাওয়াই এক্সপ্রেস 13151। 10টা 34 বাজে, সকাল 10টা 34। এখন আমরা এসে নামলাম লখনৌতে। আজকে, কালকে এবং পরশু 3 দিন আমরা লখনৌ ঘুরে দেখব। এখন আমরা হোটেল নেব, কোথায় কি নিই সমস্ত কিছু ইনফরমেশন দেবো। চলুন, লখনৌ স্টেশনের বাইরে আসলাম। 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আমরা বাইরেটায় আসলাম। কোন দিকে কি হোটেল কোনো কিছু আইডিয়া নেই, তাও একের দিক দিয়েই বেরোলাম। মানে একের দিকটাতেই বেশ সুন্দর বিল্ডিংটা রয়েছে, মানে স্টেশনের যে বাইরের স্ট্রাকচারটা সেটা বেশ সুন্দর, ঐতিহাসিক মতো, খুব সুন্দর লাগছে আর কি। তো এদিক থেকে বেরোলাম, বাইরে প্রচুর অটো রিক্সা সব রয়েছে। চলুন হোটেলে গিয়ে সমস্ত ইনফরমেশন দিচ্ছি। স্টেশনের সামনে থেকে একটা অটো করলাম, তো দাদা বললো যে আমাদের কয়েকটা হোটেল দেখাবে, আমাদের কাছ থেকে পার হেড 10 টাকা করে নেবে। দেখি কি হোটেল দেখায়। চলুন, আগে হোটেলটা খোঁজা দরকার। ভালো হোটেল পেলে তো আপনার সাথে শেয়ার করবোই। এই হচ্ছে হোটেলের বাইরেটা, হোটেল গোল্ডেন স্কাই। এটা স্টেশন থেকে অটোতে মোটামুটি 7 থেকে 8 মিনিট মতো সময় লাগবে। বেশ সুন্দর। লখনৌতে নেমে আমাদের যে অটোওয়ালা, সে আমাদেরকে প্রথম যে হোটেলটাই নিয়ে এসেছিল, হোটেল গোল্ডেন স্কাই, সেই হোটেলটাই আমরা আলটিমেটলি নিলাম, কারণ ওটার রেঞ্জটাই একটু কম এবং রুমটাও ভালো লেগেছিল আমাদের। হয়তো খুঁজলে, আরও ডিটেলে খুঁজলে আরও অনেক কমে অনেক ভালো রুম পেতাম, কিন্তু আজকে সত্যিই আমাদের আর এনার্জি নেই। এই হলো আমাদের রুম, 204 নম্বর রুম। বেশ সুন্দর রুম। ঢুকে এখানে ডবল বেড আছে, বেডটায় মোটামুটি আরামসে 3 জন শুয়ে যেতে পারবেন। ওই সাইডে একটা বেডসাইড টেবিল, তার উপরে আছে মিরর। এদিকে এসিও আছে, আপনারা চাইলে এসিও নিতে পারেন, যদিও আমাদের এখন মানে এখানে যা ঠান্ডা, এসির কোনো দরকারই নেই। এখানে একটা ওয়ার্ড্রপ আছে, এখানে বড় একটা এলইডি টিভি দেওয়া। এখানে একটা ভালো জিনিস, সেটা হচ্ছে ফ্রিজ দেওয়া আছে, মিনি ফ্রিজ। এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। আর এই হলো ওয়াশরুম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সমস্ত বেসিক ফেসিলিটি আছে। গিজারের ফেসিলিটি আছে, যেটা এখন খুবই প্রয়োজনীয়। ওভারঅল রুমটা আমার আর শৈলীর দুজনেরই খুবই পছন্দ হয়েছে। মেন জিনিসটায় আসি, সেটা হচ্ছে রুমের ভাড়া। হোটেলে যখন ঢুকি তখন বলছিল 3500 টাকা, মানে স্টার্টিং রুমের ভাড়া। তারপরে অনেক বার্গেনিং করার পরে লাস্ট পর্যন্ত ঠিক হয়েছে 2200 টাকা। আমরা ছিলাম নন এসি ডিলাক্স ক্যাটাগরির রুমে। এই হোটেলের ভাড়া সিজনে মোটামুটি 3500 থেকে 6000 টাকার মধ্যে ওঠানামা করে। এছাড়াও বেশ কয়েকটি হোটেলের ফোন নাম্বার আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিলাম,
চাইলে চেক করে নিতে পারেন। আমাদের হোটেলটা 4 ভাগেই ছিল। আর এই হোটেলে কিন্তু রেস্টুরেন্টের ফেসিলিটি আছে। শৈলীর এখন পেয়েছে খিদে। দুপুর 12টা বাজে, এখন আমাদের ব্রেকফাস্ট হয়নি, একবারে ব্রাঞ্চ করব তাই দেখছি। আমরা এখানে একটা মাটার পনির নিয়েছি। মাটার পনিরের দাম নিয়েছে 170 টাকা। রাহুলের জন্য নেওয়া হয়েছে চিকেন বিরিয়ানি, এটার দাম নিয়েছে 270 টাকা। আর আমি মাটার পনির দিয়ে খাওয়ার জন্য নিয়েছি জিরা রাইস, যেটার দাম নিয়েছে 120 টাকা। এর সাথে আমাদেরকে 2 ধরনের পেঁয়াজ, আচার আর রায়তা দিয়েছে, এগুলো কমপ্লিমেন্টারি দিয়েছে। আর এই প্রত্যেকটা খাবারের সাথে কিন্তু এক্সট্রা 5% জিএসটি রয়েছে। প্রথম দিন আমরা হোটেলে পৌঁছে খাবার অর্ডার করি দুপুরে, তারপর লাঞ্চ সেরে আমরা বেশ খানিকক্ষণ রেস্ট নিই। এরপর বিকেলবেলা আশেপাশটা ঘুরে দেখি। আপনারা চাইলে বিকেলবেলা নিউ লখনৌর দিকটাও ঘুরে আসতে পারেন। তবে আমরা দ্বিতীয় দিন থেকে ঘোরা স্টার্ট করি। যে হোটেলে ছিলাম সে হোটেলের খাবারের টেস্ট বেশ ভালো ছিল। রুমে ব্রেকফাস্ট অর্ডার করেছি, কি নিয়েছি আপনাদের একবার দেখিয়ে দিই। পনির পরোটা অর্ডার করেছি, এই হচ্ছে পরোটা, এখানে দিয়েছে আচার, চিনি আর দিয়েছে দই। দাম নিয়েছে হচ্ছে 130 টাকা। নবাবের শহর লখনৌ থেকে সবাইকে সুপ্রভাত। প্ল্যান তো ছিল পুরানি লখনৌ ঘুরবো, তবে মনে হচ্ছে যে কপালে রয়েছে আগে নতুন লখনৌ ঘোরার, কারণ আজকে শুক্রবার, শুনলাম যে বেশ বেলা করে খুলবে মসজিদ, তাই ওদিকটা আর যাচ্ছি না। আমরা নতুন লখনৌর দিকটা যাব, যেদিকে প্রচুর পার্ক রয়েছে। মানে মেনলি হচ্ছে যে লখনৌ দুটো পার্টে বিভক্ত, একটা নিউ লখনৌ আর একটা হচ্ছে পুরানি লখনৌ। পুরানি লখনৌ সব হিস্টোরিক্যাল প্লেসগুলো রয়েছে, আর নতুন লখনৌ খুব প্ল্যান করে সুন্দর করে সাজানো সিটি, তো সেটাই আগে দেখবো। চলুন এখন যাচ্ছি আম্বেদকর পার্ক। যাওয়ার পথে আমরা চিকেন ফ্যাক্টরি দেখবো, সেরকমভাবেই কথা হলো। চলুন, আমাদের হোটেল থেকে কিন্তু ভাড়া নিল পার হেড 20 রুপিস করে। আমরা পুরো লখনৌটায় শেয়ারে অটো করে ঘুরেছিলাম। আপনারা চাইলে গাড়ি রিজার্ভ করেও ঘুরতে পারেন, তবে সমস্ত স্পটগুলোই একদম সামনাসামনি, একটার থেকে আরেকটার দূরত্ব একদমই বেশি নয়, তাই মনে হয় না গাড়ি বুক করার কোনো প্রয়োজন আছে। আর এখানে একটা জিনিস বলে রাখা ভালো, আপনারা যখন অটো বুক করবেন তখন ক্লিয়ারভাবে সমস্ত কিছু কথা বলে নিয়েই তারপরে অটোতে উঠবেন, না হলে ঠকে যেতে পারেন। কোনো স্পট ঘোরার আগে আমরা চলে আসলাম হচ্ছে চিকেন ফ্যাক্টরিতে। চলুন দেখি আপনাদেরকে কি দেখাতে পারি। এই নিচে আছে চিকেন ফ্যাক্টরি, এটা হচ্ছে চিকেন কারির দোকান। ফ্যাক্টরি বললো, কিন্তু এখানে কোনো কিছু তৈরি হচ্ছে না, দেখতে পাচ্ছি না। আমাদের ওখানে যেরকম বাংলার কাঁথা স্টিচ, তাঁত, এগুলো ফেমাস আর কি, এখানে চিকেন কারি। তো চিকেন কারির অনেক কিছু পাওয়া যায় এবং অনেক রকম মেটেরিয়ালের ওপর পাওয়া যায়, যেরকম শিফনের ওপর পাওয়া যায়, তারপরে কটনের ওপর পাওয়া যায়, তো শাড়ি, কুর্তি, চুড়িদার পিস, 2 পিস সেট, অনেক কিছু পাওয়া যায়। আমি তো মেনলি শাড়িই দেখব। আমার প্ল্যান হচ্ছে একটু কালোর ওপর, ব্ল্যাকের ওপর শাড়ি নেব। তবে জর্জেটটা কতটা আমাকে স্যুট করবে আমি জানি না, কারণ আমাকে একটু হ্যান্ডলুম ধরনের শাড়ি মানায়। সুতিরটাই দেখার চেষ্টা করব, কিন্তু ওনারা দামটা একটু হাই রেটই বলছে। অটোওয়ালাদের ফোর্সে আমরা এসেছিলাম তো ঠিকই, তবে এখানে প্রচণ্ড দাম, মানে হিউজ দাম। আমরা এখান থেকে কিছু নিচ্ছি না, মার্কেট ঘুরে দরদাম করে কেনাই ভালো। আমরা মার্কেটে যাব। এখন আমরা যাব আম্বেদকর পার্ক। অটো আমাদেরকে অনেকটা আগেই নামিয়ে দিল, গোমতী রিভার ফ্রন্ট পার্কের আগে। এই জায়গাটা কি সুন্দর দেখুন। আমাদেরকে ওই পারে নামিয়ে দিয়েছিল, আমরা এই জেব্রা ক্রসিং দিয়ে হেঁটে হেঁটে এই জায়গাটায় এসেছি। এইখানে দেখুন এই জায়গাটা, এদিকে বিশাল বড় একটা গেট দেখতে পাচ্ছি। আমরা এখন গোমতী রিভারের ওপর একটা ব্রিজ আছে, তার উপরে দাঁড়িয়ে আছি। এই যে দেখতে পাচ্ছেন নিচ দিয়ে গোমতী রিভার বয়ে যাচ্ছে, আর এই গোমতী রিভারের পাশেই কিন্তু গোমতী রিভার ফ্রন্ট পার্ক, সেটাতেই এখন যাব। ব্রিজটা জাস্ট পেরিয়েই সামনেই হচ্ছে গোমতী পার্ক। বাইরেটা এরকম বসার জায়গা আছে দেখুন। গোমতী পার্ক বলে যে 4-5টা পার্ক আছে সে তো আমরা জানি না। একটা গোমতী পার্ক দেখেছি, অটো থেকে লাফ দিয়ে নেমে গেছি। তারপরে গল্পই গল্প, 700-800 মিটার আমরা হাঁটছি তো হাঁটছি, আর এই রোদের মধ্যে। উফ, এতক্ষণ একটু বসার জায়গা পেয়েছি, একটু বসে নিই। লখনৌ হচ্ছে নবাবের শহর, নবাবী খাওয়া দাওয়ার শহর। আমাদের প্রচুর জায়গায় খাওয়া দাওয়া করার প্ল্যান রয়েছে, সেই জন্য আমরা এই সকালবেলাতেই এই পার্কগুলো ঘুরতে বেরিয়ে গিয়েছি। আপনারা কিন্তু এই পার্কগুলো ঘুরতে আসলে আদর্শ সময় হচ্ছে সন্ধ্যের পরে, বিকেলের পরে, তখনই আসার চেষ্টা করবেন। কথায় আছে বানারস কি সুবহ আর লখনৌ কি শাম, সন্ধ্যের লখনৌ শহর দেখার মতো। গোমতী রিভার ফ্রন্ট পার্কের সামনে চলে এসেছি। ভেতরে কিন্তু এন্টার করার জন্য এন্ট্রি ফি আছে, পার হেড 15 টাকা করে। ওপর থেকে পার্কের ভিউ দেখুন, বেশ সুন্দর, আর চারিদিকে না গাছপালা দিয়ে সাজানো। এই নদীর নাম অনুসারে এই এলাকার নাম হয়েছে গোমতীনগর। আর এই নদীটাকে কিন্তু পুরাণে বলা হয়েছে যে 5টা যে পবিত্র নদী আছে তার মধ্যে একটি। তবে এটা নদী নয়, এটা হচ্ছে গঙ্গার একটা উপনদী।
এটাকে দেখে নদী কম খাল বেশি মনে হচ্ছে, এবং এখান থেকে প্রচণ্ড বাজে একটা গন্ধ আসছে, যেটা গরমকালে আরও বাজে থেকে বাজেতর হবে। যাই হোক, তবে লখনৌতে দেখার জন্য আরও অনেক কিছু আছে। হাতে যদি কম টাইম থাকে তাহলে এই জায়গাটা দেখতেই হবে, বা এই জায়গাটা আপনাদের চেকলিস্টে রাখতেই হবে, এরকম কোনো কথা নেই। এখন আসলাম আম্বেদকর পার্কে। আম্বেদকর পার্কটা না ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। যেরকম বললাম গোমতী পার্কে আপনারা না গেলেও চলবে, কিন্তু আম্বেদকর পার্কটা কিন্তু আপনারা চেকলিস্টে রাখবেনই। চলুন এখন টিকিট কাটতে হবে, টিকিটটা কেটে নিই। আর এই সামনে থেকে, প্রত্যেকটা জায়গায় সামনে থেকে না টোটো অটো অ্যাভেলেবেল। একটা পার্টিকুলার অটো বা টোটো নিয়ে আপনাকে ঘুরতে হবে এরকম কোনো কথা নেই। মানে আপনারা এসে একটা জায়গায় আসলেন, তারপরে নেক্সট স্পটে যাওয়ার জন্য আরেকটা জায়গায় টোটো নিয়ে গেলেন, এইভাবে ব্রেক করে করেও যেতে পারেন। আর আমার মনে হয় সেক্ষেত্রে টাকাটা অনেকটাই কম খরচা হবে। গোমতী পার্ক থেকে হেঁটেই আসা যায় এখানে, আমরা হাঁটতে পারছিলাম না, তাই 10 টাকা করে অটো ভাড়া দিয়ে আসলাম। লখনৌ উত্তরপ্রদেশের এটি একটি দর্শনীয় স্থান। এটা হলো আম্বেদকর পার্ক। বি.আর. আম্বেদকরকে এই পার্কটা ডেডিকেট করে বানানো হয়েছে। প্রচুর বড় জায়গা নিয়ে এই পার্কটা, এবং এই পার্কের এন্ট্রি ফি হচ্ছে পার হেড 25 রুপিস করে। এই পার্কটার ভেতরে কিন্তু আপনারা শুধু মোবাইল দিয়ে ভিডিও করতে পারবেন, আদার্স কোনো ক্যামেরা এখানে কিন্তু অ্যালাউ নেই। আমি একটা এখন জায়গায় যাব, জায়গাটা কি সুন্দর, একটা মেমোরিয়াল, দারুণ সুন্দর। ভেতরে এখন এন্টার করব, চলুন। সামনে দেখুন এই জায়গাটা, এখানটাতে এখন এন্টার করব, চলুন। এই পার্কটা যখন ঘুরতে আসবেন অবশ্যই হাতে টাইম নিয়ে আসবেন। বিশাল বড় এরিয়া নিয়ে এই পার্কটার, প্রচুর কিছু দেখার আছে। আপনাদেরকে যে জায়গাটা দেখালাম এর ভেতরে এন্টার করে গেছি, ও জাস্ট অপূর্ব। একটু আগে আপনাদেরকে মিউজিয়ামটা দেখাচ্ছিলাম। মিউজিয়ামের ওপরে ওঠা যায়, সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে ওপরে আসতে পারেন। ওপরে অবশ্যই আসবেন, দারুণ সুন্দর। পুরো লখনৌ শহরটা দেখা যাচ্ছে এখান থেকে, দারুণ দেখতে লাগছে। এই যে এরকম হচ্ছে নামার সিঁড়ি, দেখুন দারুণ দারুণ। একসাথে দেখুন কতগুলো হাতির মূর্তি, দারুণ সুন্দর জায়গাটা। পার্কের বাইরে থেকে আমরা একটা অটো নিয়ে নিলাম, এখন আমরা খাবার খেতে যাবো। এখানকার ফেমাস একটা রেস্টুরেন্টে যাব, চলুন গিয়ে আবার দেখা হচ্ছে। পার হেড 20 টাকা করে ভাড়া নেবে বললো। এসেছি দাস্তার খায়। এটা একটা ফেমাস বিরিয়ানির দোকান, এবং শুধু ফেমাস নয়, বেশ হাইফাই। কারণ যে প্রাইস লিস্টটা রয়েছে, মেনুটা রয়েছে, সেটা বেশ হাইফাই আর কি। আমাদের কলকাতায় বেশ ভালো মানের রেস্টুরেন্টে যেরকম দাম হয় এখানেও সেরকম দাম, এবং রেস্টুরেন্টটাও বেশ সুন্দর, একটা 3 স্টার রেস্টুরেন্ট বলা যায়। আমরা ওনাদের লালবাগে যে আউটলেটটা রয়েছে সেখানে এসেছি। ওনাদের বেশ অনেকগুলো আউটলেট রয়েছে। বিরিয়ানি অর্ডার করেছে, মাটন বিরিয়ানি অর্ডার করা হয়েছে, আর আমার জন্য একটা ভেজ বিরিয়ানি অর্ডার করলাম, আর তার সাথে মালাই কোফতা অর্ডার করলাম। কারণ ভেজ বিরিয়ানি জেনারেলি পোলাওয়ের মতো হয়, তো সেটা দিয়ে কিছু একটা সাইড ডিশ লাগবে, হয়তো বিরিয়ানিতে কিছু লাগবে না। যাই হোক, আমি প্রাইসগুলো স্ক্রিনে মেনশন করে দিচ্ছি, আপনারা দেখে নিন। যেহেতু আমরা এসেছি নবাবের শহরে লখনৌতে, এখানে কিন্তু বিরিয়ানি ভীষণ ফেমাস, এবং এই লখনৌর সাথে আমাদের কলকাতার একটা দারুণ কানেকশন রয়েছে। কি কানেকশন সেটা আমি বলি। লখনৌর যে শেষ নবাব, ওনাকে কলকাতায় নির্বাসন দেওয়া হয় ইংরেজ আমলে আর কি। এবং কলকাতার যে বিরিয়ানি, সেই বিরিয়ানিটা কিন্তু এখানকারই, মানে তার যে উৎপত্তি স্থল সেটা আলটিমেটলি লখনৌতেই। ওয়াজেদ আলী খাঁকে যখন কলকাতায় দেশান্তর করা হয় আর কি, ওয়াজেদ আলী খাঁ কলকাতায় যখন গিয়েছিলেন তখন ওনার সাথে গিয়েছিল প্রায় 6000 লোক। বিভিন্ন রকমের, তার রান্না করার লোক, তার সেবা করার লোক, সমস্ত কিছু। এবং তার মধ্যে শুধুমাত্র 600 জন ছিল খানসামা, মানে রান্নার লোক। উনি ভীষণই শৌখিন ছিলেন এই সমস্ত ব্যাপারে, এবং লখনৌ শহরকেও উনি ওনার এই যে সৌন্দর্য প্রিয়তা, মানে এই যে উনি সৌন্দর্যকে ভালোবাসতেন, তাই দিয়েই সাজিয়েছিলেন। তো উনি যখন আমাদের কলকাতায় গেলেন, আমাদের কলকাতার মেটিয়া বুরুজে উনি গেলেন, সেখানে উনি বিভিন্ন রকম দাওয়াত দিতেন। সেখানে এই লখনৌ বিরিয়ানি উনি বানিয়ে সবাইকে খাওয়াতেন। এবং তখন তো ওনার রাজত্ব ছিল না, এবং ওনার নবাবি পান্তা, মানে নবাবি আদব কায়দা ছিল, কিন্তু নবাবের মতো যে টাকা পয়সা সেটা ছিল না। তো তখন ওনার খানসামারা খরচা কমানোর জন্য
আলু, যেটা পর্তুগাল থেকে তখন আমাদের ইন্ডিয়াতে আসতো, সেই আলু বিরিয়ানির ভেতরে দেওয়া শুরু করলো এবং সেইখান থেকেই কিন্তু কলকাতার বিরিয়ানিতে আলু পড়ে। মানে কলকাতার বিরিয়ানিতে আলু পড়ে আর লখনৌর বিরিয়ানিতে আলু পড়ে না, কিন্তু দুটোর কিন্তু যে উৎপত্তি সেটা কিন্তু একই জায়গায়, তাই টেস্টটাও অলমোস্ট সিমিলার হয় বলা যায়। এখন টেস্ট করে রাহুল আপনাদেরকে বলবে যে কলকাতার বিরিয়ানির সাথে লখনৌর বিরিয়ানির এখনকার দিনে কতটা ডিফারেন্স রয়েছে। ভেজ বিরিয়ানিতে কিন্তু পনির, তারপর সব ধরনের সবজি সমস্ত কিছু দেওয়া রয়েছে। টেস্ট করে দেখি। দারুণ। আর মালাই কোফতাটা না, দুটো কোফতা দিয়েছে বড় বড়, মিষ্টি মিষ্টি, বেশ দারুণ খেতে। বিরিয়ানির যা কোয়ান্টিটি দিয়েছে একজনের পক্ষে এনাফ। 4 পিস হচ্ছে মাটন দিয়েছে, দাম অনুযায়ী কোয়ান্টিটি একটু কম, রাইসের পরিমাণটা, এবার ঠিক আছে। কলকাতার সাথে একদমই তুলনা হয় না, কলকাতার বিরিয়ানির মতো না, অনেকটা আমার পোলাওয়ের মতো খেতে লাগে, আমার ঠিক ভালো লাগলো না। এখন আসছি আমার ফেভারিট জায়গা, চার্চ সেন্ট জোসেফ ক্যাথিড্রাল চার্চের সামনে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে হজরতগঞ্জ মেট্রো স্টেশনের একদম সামনে। চার্চটা ভীষণ 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 সুন্দর। আমরা আমিনাবাদ মার্কেটে চলে এসেছি। এখানে পরপর দোকান, জুতোর দোকান থেকে শুরু করে খাবার দাবারের দোকান, আরও অনেক কিছুর দোকান দেখতে পাচ্ছি। বিশাল বড় একটা মার্কেট লখনৌর, এটা কিন্তু ফেমাস মার্কেট একটা। আমাদের এসপ্ল্যানেডে যেরকম দোকানপাট দেখতে পাবেন পরপর, সেরকম দুধারে সারি সারি দিয়ে লাইন দিয়ে দোকান। আমি জানি আমাদের কলকাতায় পাওয়া যায়, তারপরেও এখানে দেখলাম তাই নিয়ে নিলাম। সবসময় যাওয়া হয় না তো। এই যে এই দুটো প্যান্ট ঘরে পরার জন্য ঠান্ডায় 150 টাকা করে বলছিল, 120 টাকা করে দিচ্ছে। এই শাড়িটা আমার পছন্দ হলো। এই থ্রেডটা রেশমের থ্রেড। আমার আসলে শিফন নেওয়ার ইচ্ছে ছিল না, শিফন আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু এটা দেখে আমার ভীষণ পছন্দ হলো। থ্রেডটা না, এই যে দেখুন, এটা পুরো রেশমের থ্রেড। 3840 বলছিল, ওই আর কি 38-এ আমরা নিলাম। দোকানের নাম আমরা বলে দিচ্ছি। আর এখানে আমার কিছু বলার আছে, সেটা হলো, আচ্ছা এই শাড়িগুলো কিন্তু সবই উইথ ব্লাউজ পিস। এখানে আমার যেটা বলার আছে সেটা হলো, আমরা সকাল থেকে ঘুরছি শুধু এই মার্কেটটায় আসবো বলে। প্রত্যেকটা অটোওয়ালা, টোটোওয়ালা, ইচ অ্যান্ড এভরিওয়ান আমাদেরকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছিল। ক্যান্ট রোডে কিছু দোকান আছে, সেখানে নিয়ে যাচ্ছিল। আমরা তারপর খুঁজে খুঁজে গুগলে লোকেশন মেরে হেঁটে হেঁটে আসলাম 1.5-2 কিলোমিটার, শুধু এই শাড়ি নেব বলে। যাই হোক, আলটিমেটলি নিয়েছি এটাই। লখনৌর গলিতে গলিতে কাবাব বিরিয়ানির গন্ধ ম ম করে। সেই রাজশাহী কাবাব খেতে এসেছি, গালোটি কাবাব, যা শুনেছি মুখে দিলেই গলে যায়, মেল্ট হয়ে যায়। এসেছি এখানে ফেমাস দোকান টুন্ডে কাবাবে। চলুন এই দোকানের লোকেশনটা আপনাদেরকে বলে দিই। দোকানের লোকেশনটা হচ্ছে আমিনাবাদে। কাবাবের দোকানে এসে কাবাব অর্ডার করবো, এটাই খুব স্বাভাবিক। রাহুল একটা মাটন গালোটি কাবাব অর্ডার করেছে আর আমি একটা ভেজ কাবাব অর্ডার করেছি। গালোটি কাবাব হচ্ছে 4 পিস 160 টাকা, মাটন গালোটি কাবাব। আর ভেজ কাবাবের দাম হচ্ছে 4 পিস 100 টাকা। ভেজ কাবাব কিন্তু আপনারা চাইলে হাফও নিতে পারেন। আর পরোটাগুলো কিন্তু 20 টাকা করে। এছাড়াও এখানে চিকেন শিক কাবাব পাওয়া যায়, সেটা 4 পিস 120 টাকা দাম। এই হলো আমাদের সমস্ত অর্ডার করা কাবাবগুলো। শিক কাবাবটাও নিয়েছে। এটা হলো ভেজ কাবাব, এটা মাটন গালোটি কাবাব, এটা হলো কমপ্লিমেন্টারি এসছে পেঁয়াজ, চাটনি, লেবু, এই সমস্ত। আর এই হলো পরোটা। কাবাবটা জাস্ট ইয়ামি, আর পরোটার সাথে খেতে আরও ভালো লাগে। এসেছি রয়্যাল ক্যাফেতে, এখানের কাটুরি চাট খুব বিখ্যাত, সেটাই খেতে এসেছি। এখানে আরও অনেক চাটের দোকান আছে, যেরকম জায়েন্ট চাট, যেটা লোকালরা সাজেস্ট করছিল, কিন্তু ওখানে গিয়ে আমাদের ঠিক ভালো লাগলো না, তাই জন্য আমরা এখানেই আবার আসলাম। এই দোকানটা বেশ ঝাঁ চকচকে, তবে দামটাও ঝাঁ চকচকে অবশ্যই। এই ক্যাফেটা একদম ঠিক হজরতগঞ্জের যে মেট্রোর 1 নাম্বার গেট, সেখান থেকে বেরোলেই আপনারা পেয়ে যাবেন। বাস্কেট চাট বা কাটুরি চাট বলে, যেটা এখানে ফেমাস বললামই, তো সেটাই অর্ডার করেছিলাম। 260 টাকা দাম নিয়েছে, যা বড় জায়েন্ট সাইজ, তাতে মনে হচ্ছে যে দুজনে খাওয়া অসম্ভব ব্যাপার। এটা কিরামি কী কী আছে বলি। যে বাস্কেটটা, সেটা তো ঝুড়ি ভাজা দিয়ে বানানো, আর তার ভেতরে বিউলির ডালের একটা বড়া রয়েছে, যেটা খুবই টেস্টি খেতে। তার ওপরে দই, চাটনি, পাপড়ি, আলু, ঝালমুড়ির যে ভেলগুলো হয় না, মুড়িগুলো, সেগুলো একটু একটু আনার দানা, চাট মশলা, সমস্ত কিছু দিয়ে
এলাহিভাবে সাজানো ছিল, আপনারা তো ভিডিওতে দেখলেনই। আর টেস্টটা জাস্ট অসাধারণ, মানে কাশি চাট ভান্ডারের চাটের সাথে যদি আমি তুলনা করি, এটা বেস্ট, যদিও দামের দিক থেকেও এটা বেস্ট। লখনৌতে ঘুরতে আসলে মানে আমার আর শৈলীর দুজনেরই যেটা বেস্ট লেগেছে, তুন্দের গালুটি কাবাব আর রয়্যাল ক্যাফের এই চাট অবশ্যই ট্রাই করবেন। যদি না ট্রাই করে যান আপনাদের ঘোরাটা বৃথা হয়ে যাবে। রয়্যাল ক্যাফেতে চাট খাওয়ার পরে আর আপনাদের সাথে দেখা হয়নি, একটা অটো ধরে আমাদের হোটেলে চলে এসেছি। আজকের মতো সবাইকে গুড নাইট, আবার কালকে সকালে দেখা হচ্ছে। গুড মর্নিং সবাইকে। এখন আমরা বেরোচ্ছি, সবার প্রথমে পেট পুজো করব, তারপর ঘুরতে বেরোবো। চলুন, আজকে আমরা ঘুরবো বেসিক্যালি পুরানি লখনৌর সাইডটা, মানে হিস্টোরিক্যাল প্লেসগুলো ঘুরে দেখবো। চলুন। লখনৌ ঘোরার আদর্শ সময় শীতকাল, তবে শীতকালের প্রথমের দিকে মানে ডিসেম্বর জানুয়ারিতে কিন্তু বেশ ভালো ফগই থাকে এখানে। এখানকার ফেমাস কচুরির দোকান বাজপাই কচুরি। তো এখানে এসেছি কচুরি খেতে। এই যে কচুরি, 2 পিস কচুরি আর তরকারি দিয়েছে। তরকারি তো না, চানা দিয়েছে, চানা 40 টাকা করে দাম প্লেটে। আটার মোটা মোটা কচুরি, ভালো খেতে, বেশ ভালো খেতে। বাজপাই কচুরি ভান্ডার, যে দোকানটা আমরা কচুরি খেতে এসেছি, সেটার লোকেশনটা আপনাদেরকে একটু বলে দিই। এটা কিন্তু হাজরতগঞ্জের মধ্যে পড়ে। এই হচ্ছে কচুরির দোকান, এদিকে পুরো একদম গরম গরম কচুরি ভাজা চলছে। দেখুন, শৈলী বললো শৈলীর কচুরিটা ভালো লেগেছে, আমার ঠিক ভালো লাগেনি, কারণ আমার আটার কচুরি না ভালো লাগে। মিষ্টি খেতে এসেছি, লখনৌতে এসে প্রথম মিষ্টি ট্রাই করবো আর কি। আমিও একটা মিষ্টি পিস নিয়েছি, রাহুলও একটা নিয়েছে। এগুলো পছন্দ হলো, সেগুলো নিয়েছি, র্যান্ডামলি চুজ করেছি আর কি। এখানে না মিষ্টি কেজিতে বিক্রি হয়, 760 টাকা কেজি। খেয়ে দেখি। ও ওয়াও, ভেতরে আবার আলাদা একটা কালার দেওয়া। খেয়ে দেখি। ইটস ইয়াম্মি। এই যে এটা হচ্ছে কচুরির দোকান, তার ঠিক অপোজিট সাইডেই এই হচ্ছে দোকান রাম আশ্রে। শৈলী আমাকে চা খাওয়াতে নিয়ে যাচ্ছে, মানে শৈলী ট্রিট দিচ্ছে। সব কিছুই তো আমার ঘাড় ভেঙে খায়, তো এই চায়ের ট্রিটটা শৈলী দিচ্ছে। ওই কচুরির দোকান থেকে মোটামুটি 700 থেকে 800 মিটার দূরত্বে। কালকে 3,500 টাকার শাড়ি কিনে দিয়েছে, তার বদলে চা খাওয়াবো। শীতের সকালে 1 কাপ গরম গরম ধোয়া ওঠা চা হোক না, তার রাস্তার ধারের কোনো দোকান থেকে। একটা চায়ের দোকানও যে ফেমাস হতে পারে সেটা আমার সত্যিই জানা ছিল না। শর্মাজি চায়ের দোকান পুরো লখনৌ জুড়ে ফেমাস। এটা কিন্তু লালবাগে, হ্যাঁ, লালবাগ পোস্ট অফিস থেকে একটুখানি এগিয়ে আসতে হবে আপনাদের। প্রচণ্ড ভিড়, এবং এখানে সেলফ সার্ভিস। প্রচণ্ড ভিড়, মানে সকাল সকাল একটা চায়ের দোকানকে ঘিরে এত উত্তেজনা আমি এর আগে কোনো জায়গায় কোনো শহরে দেখেছি বলতে পারবো না। চায়ের দোকানে ভিড় সবসময়ই হয়, তবে একটা পার্টিকুলার চায়ের দোকানকে ঘিরে এত উত্তেজনা আমি দেখিনি। 1 কাপ কুল্লারওয়ালি চায় 40 টাকা দাম নিল। খেয়ে দেখি। দারুণ চা। আর এই লালবাগটা কিন্তু হজরতগঞ্জের একদমই পাশে। চা খেয়ে আমরা একটা টোটো নিয়ে নিয়েছি, যেটা আমাদেরকে মাকবার টমে নামাবে। ওই চায়ের দোকান থেকে এই স্পটটার ডিস্টেন্স হচ্ছে 1.3 কিলোমিটার মতো। আমাদের পার হেড ভাড়া নিচ্ছে 10 টাকা করে। একদমই সামনে, আপনারা চাইলে হেঁটেও চলে যেতে পারেন। এটাই আমাদের আজকের প্রথম স্পট হবে। এখান থেকে আমরা আজকে ঘোরা স্টার্ট করব। মানে আমরা কিন্তু টোটো অটো কোনো কিছু বুক করব না, আমরা শেয়ারে এদিক থেকে ওইদিকে, মানে যেরকম যেখানে পাবো টোটো অটো সেরকমভাবেই ঘুরবো। এখন আমরা এসেছি মাকবারা টমে। পেছনেই দেখতে পাচ্ছেন, মাকবারা শব্দের অর্থ হলো স্মৃতিসৌধ। এখানে হচ্ছে সাদাত আলী খাঁ এবং তার পরিবার, মানে তার স্ত্রীদের দেহাবশেষ রাখা রয়েছে। ভেতরে স্মৃতিসৌধটা ভীষণ সুন্দর দেখতে, এবং লখনৌয়ের অন্যতম দর্শনীয় স্থান। চলুন ভেতরে যাই। ঢুকেই যেরকম সুন্দর স্মৃতিসৌধটা চোখে পড়ছে, সামনে কিন্তু বেশ অনেকটা লন টাইপের জায়গা রয়েছে, যেখান থেকে আপনারা হেঁটে যেতে পারবেন না। দুপাশে রয়েছে সুন্দর বাগান, যেখানে একদম সুন্দর করে ঘাস টাস করা রয়েছে। এখানে বিকেলবেলায় এসে বসে গল্পও করা যায়। এখন যেহেতু অনেক সকাল রয়েছে, এখন এখানে বেশ কম মানুষের ভিড় রয়েছে। বেশ সুন্দর লাগছে। আজকে ওয়েদারটা না ভীষণ মেঘলা আর প্রচণ্ড ঠান্ডা রয়েছে। দূরে যে ইমারতটা দেখতে পাচ্ছেন, এটা হলো সাদাত আলী খাঁয়ের মেয়ে এবং বউয়ের সমাধি। এই ইমারতের স্ট্রাকচারটাও কিন্তু ভীষণ সুন্দর। স্মৃতিসৌধের ভেতরে কিন্তু ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি স্ট্রিক্টলি বারণ। আমরা কিন্তু মাকবারা টম ঘুরে এখন যাব হচ্ছে 76 মঞ্জিলের দিকে, যেটা দূরত্ব মাকবারা টম থেকে ওই মোটামুটি 700-800 মিটার। আপনারা পায়ে হেঁটেই চলে যেতে পারবেন ইজিলি। এসেছি বাড়ি 76 মঞ্জিল বা আমরেলা প্যালেসে। এই ভীষণ সুন্দর এই জায়গাটা, ভীষণ ভালো লাগছে। তবে শনিবার করে কিন্তু এটা বন্ধ থাকে। আর
এমনিতেও যখন খোলাও থাকে তখনও ভেতরে ঢুকতে দেওয়া হয় না, একদমই মানে ধ্বংসাবশেষ আর কি, মানে একদমই ভাঙাচোরা জিনিসটা। এই প্যালেসের ওপরেই কিন্তু একটা ছাতা রয়েছে যেটা দূর থেকেই দেখতে পাওয়া যায়। এখন যাব আমরা রেসিডেন্সি লখনৌতে। 76 মঞ্জিল থেকে রেসিডেন্সি লখনৌ দূরত্ব মাত্র 1.1 কিলোমিটার, আর এখান থেকে পার হেড ভাড়া নিচ্ছে 10 টাকা করে। এখন আমি দাঁড়িয়ে আছি রেসিডেন্সি লখনৌতে। এই রেসিডেন্সি লখনৌর সাথে একটা দারুণ গল্প জড়িয়ে রয়েছে। লখনৌর শেষ নবাব, তাকে যখন ইংরেজরা শাসন করতে পারবে না এই অপবাদে দেশান্তর করে কলকাতাতে, এবং কলকাতাতে তাকে কিছুদিন বন্দি করে রাখা হয় ফোর্ট উইলিয়ামে। তাকে যদিও ছাড়া হয় এবং সে তারপরে আমাদের ওখানে যে মেটিয়া বুরুজ সেখানে থাকে আর কি, কিন্তু এখান থেকে মানে লখনৌ থেকে তাকে যখন দেশান্তর করা হয় তখন লখনৌবাসী ভীষণ রেগে যায় এবং এই রেসিডেন্সিকে কিন্তু প্রায় তারা ধ্বংসপ্রায় করে দেয়। এই রেসিডেন্সি হচ্ছে গেস্টদের থাকার জন্য ছিল। এই রেসিডেন্সি কিন্তু সাদাত আলী খান দ্বারা নির্মাণ শেষ হয় আর কি 1800 সালে। লখনৌতে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তারা থাকতেন তাদের থাকার জায়গা ছিল এই রেসিডেন্সি। চলুন রেসিডেন্সিটা ঘুরে দেখি। বেশ বড় জায়গা নিয়ে এবং বলতে গেলে শহরের একদম মিডিলে মানে একদম মধ্যভাগে এই রেসিডেন্সি অবস্থিত। এর ভেতরে কিন্তু অনেকগুলো ভাগ রয়েছে, অনেকগুলো ভবন রয়েছে, সবকটাই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আস্তে আস্তে। এর ভেতরে কিন্তু ট্রাইপড অ্যালাউ নেই, ট্রাইপড আমাদেরকে নিয়ে আসতে দিল না, মানে আমাদের ট্রাইপডটা অ্যালাউ ছিল কারণ ওটা হাতে ধরার, স্ট্যান্ড করা যে ট্রাইপডগুলো হয় সেগুলো কিন্তু অ্যালাউ নেই। কত টিয়া পাখি দেখুন, নেড়া গাছে ভর্তি টিয়া পাখি। এখানে দেখুন বোর্ডে লেখা আছে ট্রেজারি বিল্ডিং। এই যে এটা হচ্ছে ট্রেজারি বিল্ডিং ছিল, কোষাগার। এটা হচ্ছে রেসিডেন্সি লখনৌর মিউজিয়াম। মিউজিয়ামের সামনেই দুটো কামান রাখা। এই যে মিউজিয়ামের বাইরেটা দেখুন কি সুন্দর, এখানে সমস্ত কিছু টাইমিং লেখা আছে দেখুন মিউজিয়ামের ভেতরটা ঘুরে আসলাম। মিউজিয়ামের ভেতরে কিন্তু ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি কোনো কিছুই অ্যালাউ নেই। ভেতরে রেসিডেন্সির অনেকগুলো ছবি দেখলাম আগেকার দিনের, আরও বিভিন্ন রকমের ছবি, মূর্তি এইসব রাখা আছে। এটা কিন্তু একটা আর্কিওলজিক্যাল সাইট, তাই আর্কিওলজিক্যালের সাইট থেকে স্ক্যান করে আমরা টিকিট কেটেছি। পার হেড 20 রুপিস করে পড়েছে, তবে আপনারা এখানে এসে টিকিট কাউন্টার থেকে টিকিট কাটলে পার হেড 25 রুপিস করে পড়বে। বাইরে কিন্তু আর্কিওলজিক্যাল সাইটের স্ক্যানার দেওয়া রয়েছে। রেসিডেন্সি থেকে আমরা এখন আসলাম হচ্ছে রুমি দরওয়াজার সামনে। এখানেই বেশ অনেকগুলো জায়গা একসাথে রয়েছে একই জায়গার মধ্যে। আর রেসিডেন্সি থেকে এখান পর্যন্ত আসতে আমাদের অটো ভাড়া পড়লো পার হেড 10 টাকা করে। 2.2 কিলোমিটার মতো, একদমই কাছে। সবকটা জিনিসই প্রচণ্ড কাছাকাছি, আপনারা চাইলে পায়ে হেঁটেও ঘুরে নিতে পারেন। এখন এলাম আমরা রুমি দরওয়াজায়। এই রুমি দরওয়াজাটা বলা যায় লখনৌর একটা মোটামুটি ল্যান্ডমার্ক আর কি। এখন এটাকে আগে যখন নবাবী শাসন ছিল তখন এটাকে লখনৌর গেট হিসেবে ইউজ করা হতো। এই রুমি দরওয়াজার স্পেশালিটি হচ্ছে দুদিক দিয়ে পুরো দুরকম দেখতে। যেহেতু দুদিক দিয়ে দুরকম দেখতে, তাই এই জিনিসটাকে কাজে লাগিয়ে গাদার মুভির শুটিং হয়েছিল এখানে। একদিকে পাকিস্তানের গেট দেখানো হয়েছিল এবং অন্য দিককে ইন্ডিয়ার গেট। এটা হচ্ছে ম্যাপ, পুরানি লখনৌর ম্যাপ। তো এখানে দেখুন সমস্ত কিছু লেখা আছে, জামা মসজিদ, ছোটা ইমামবাড়া, সাতখণ্ড। এটা হচ্ছে রুমি দরওয়াজা, আপনাদেরকে একটু আগে দেখালাম। তার ঠিক সামনেই কিন্তু ভুলভুলাইয়া, পাড়া ইমামবাড়া, ভুলভুলাইয়া সব একসাথে। এখানেই রয়েছে হচ্ছে ইমামবাড়া, ভুলভুলাইয়া, এগুলোর ভেতরে ঢুকবো। চলুন। ইমামবাড়ার ভেতরে ঢোকার জন্য পার হেড 50 রুপিস করে টিকিট রয়েছে। কাপেল থাকলে আপনাদেরকে গাইড নিতেই হবে, এটা ম্যান্ডেটরি। এটা এখানে অ্যানাউন্স করছে। ভেতরে কোনো রকম ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি একদম স্ট্রিক্টলি বারণ। লখনৌর একটি আকর্ষণীয় দর্শনীয় স্থান হচ্ছে বড়া ইমামবাড়া, যা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইমামবাড়া। এই ইমামবাড়ার ভেতরেই রয়েছে বহুল প্রচলিত ভুলভুলাইয়া। বলা হয়ে থাকে এই ভুলভুলাইয়ায় গাইড ছাড়া গেলে হারিয়েও যেতে পারেন। সম্পূর্ণ কমপ্লেক্সটা ভীষণ সুন্দর সাজানো, জায়গাটা ভীষণ সুন্দর। যারা ইতিহাস ভালোবাসেন তাদের বেশ ভালো লাগবে এই জায়গা। বড়া ইমামবাড়ার ওপরের ফ্লোরেই রয়েছে ভুলভুলাইয়া, যার প্রায় 1000টিরও বেশি প্রবেশ পথ রয়েছে এবং বাইরে আসার মাত্র 2টি পথ। এই ভুলভুলাইয়া মূলত তৈরি করা হয়েছিল বহিরাগত শত্রুদের বিভ্রান্ত করার জন্য এবং বায়ু চলাচল ভালো করার জন্য। এই বড় ইমামবাড়া আসাফি ইমামবাড়া নামেও পরিচিত। 1784 সালে আওধের নবাব আসাফুদ্দৌলা দ্বারা নির্মিত হয়েছিল। এই ইমামবাড়া নির্মাণের আনুমানিক ব্যয় ছিল প্রায় 5 লক্ষ থেকে 10 লক্ষ টাকা।
এটা হচ্ছে ভুলভুলাইয়া যাওয়ার রাস্তা। আমরা কোনো গাইড নিইনি, এখানে পুরো অন্ধকার, দেখুন চারিদিকটা। বাবা, এর ভেতরে গেলে তো হারিয়ে যাওয়া মনে হচ্ছে। ভুল ভুলাইয়া মে গুম হো গয়ে হম। आ जाओ आ जाओ। वाओ नाइस। কি সুন্দর দেখুন ভেতরটা, ওয়াও কি দারুণ। শৈলী ইমামবাড়ার ভেতর থেকে একটা প্যাটিস নিল আর নিয়েছে হচ্ছে চিপস আর কোল্ড ড্রিঙ্কস। সমস্ত কিছুরই মোটামুটি 5 টাকা করে দাম বেশি। লাঞ্চের টাইম অলরেডি ওভার হয়ে গেছে, 3টে বেজে গেছে। বাড়া ইমামবাড়ার যে টিকিটটা রয়েছে 50 টাকার, তার সাথে কিন্তু বেশ অনেকগুলো জায়গার টিকিট রয়েছে। তবে তার আগে বলি, এই বাড়া ইমামবাড়ায় একবার আপনি ভেতরে এন্ট্রি করার পর কি কি দেখতে পাবেন। প্রথমেই তো বাড়া ইমামবাড়া দেখতে পারবেন, তারপর রয়েছে ভুলভুলাইয়া এবং তারই সাথে রয়েছে বাউলি, শাহী বাউলি। বাড়া ইমামবাড়ার ভেতরে যেগুলো রয়েছে সেগুলো তো এই টিকিটে দেখতে পারবেনই, তার সাথে দেখতে পারবেন ছোটা ইমামবাড়া আর পিকচার গ্যালারি। এই দুটো কিন্তু এই বাড়া ইমামবাড়া চত্বরের বাইরে গেট থেকে বেরিয়ে আপনাকে যেতে হবে। তবে এই দুটো টিকিটও কিন্তু এই একই সাথে কাটা রয়েছে। টোটাল টিকিটের দাম 50 টাকা করে জনপ্রতি। এই যে এটা হচ্ছে বাউলির ভেতরটা, এখানেই কিন্তু পিকে মুভি শুটিং হয়েছিল। বাউলিটা বেশ সুন্দর, বেশ ভালো লাগবে দেখতে। বুলবুলাইয়াটা আমার অতটা ভালো লাগেনি, কিন্তু বাউলিটা আমার ভীষণ পছন্দ হলো। সেকেন্ড টাইম টাঙ্গাতে আমরা এই টাঙ্গাটা নিলাম, আমাদের 2-4টে জায়গা ঘোরাবে, 100 টাকা নেব। ইমামবাড়ার বাইরে থেকে নিলাম। চলুন, এখন আমরা আসলাম ঘন্টাঘর আর পিকচার গ্যালারি, দুটো একই জায়গায় অবস্থিত মোটামুটি। আর এর পেছনে হচ্ছে শাহী তালাব রয়েছে। এই 3টে স্পটই একই জায়গায়, একটা জায়গায় নামিয়ে দিল আমাদেরকে, বললো ঘুরে নিন, তারপর আবার এসে আমরা এই টাঙ্গায় বসবো আর কি। ঘন্টাঘরটা হচ্ছে একটা ক্লক টাওয়ার, যেটা আমরা লন্ডনে দেখতে পাই সেটাই এখন তো আমরা কলকাতাতেও দেখতে পাই। এটা বেশ বড় মাপের, অনেকটা উঁচু, আর ইমামবাড়া থেকেও এটা দেখা যাচ্ছিল। বেশ সুন্দর জায়গাটা। আর পিকচার গ্যালারি হচ্ছে মানে মোটামুটি ধরুন যেসব নবাবরা এখন আর নেই তাদের পেন্টিং রয়েছে এখানে। ভেতরে যাব অবশ্যই, যদি দেখানো যায় দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব। পিকচার গ্যালারির যে ব্যালকানিটা রয়েছে সেখান থেকে দারুণ সুন্দর ভিউ রয়েছে। আর পিকচার গ্যালারিতে তো বলেইছিলাম যে ইমামবাড়ার টিকিট কেটেছি সেটার সাথেই টিকিট ছিল, আর ভেতরে কিন্তু ফটোগ্রাফি বারণ, তাই এই বারান্দাটাতে এসে আমরা ভিডিও করছি। এখান থেকে শাহী তালাবটা দেখুন কি সুন্দর লাগছে। আর দূরে যে ওই ইমারতটা দেখতে পাচ্ছেন ওটাকে সাতখান্ডা বলা হয়ে থাকে, ওখানেও যাব আমরা। বেশ অন্যরকম এক্সপিরিয়েন্স। আপনাদের ঘুরতে আসলে কিন্তু এই টাঙ্গা গাড়িটা অবশ্যই ট্রাই করবেন, অবশ্যই ট্রাই করবেন। পিকচার গ্যালারি ঘুরে এখন আমরা আসলাম সাতখান্ডার সামনে। আমাদের যে টমটম গাড়িটা ছিল সেটা আমাদেরকে এখানেই নামিয়ে দিল 100 টাকার বিনিময়ে। এবার আমরা এখান থেকে যাবো, এই সামনেই রয়েছে ছোটা ইমামবাড়া, ওটা দেখতে চলুন। সাতখান্ডা থেকে একটু এগিয়ে চলে এসেছি আমরা ছোটা ইমামবাড়ার সামনে। আর আমরা যেই আজকে স্পটগুলো ঘুরলাম সবই কিন্তু পায়ে হাঁটা দূরত্বে, সবই সামনাসামনি। এই যে আর একটা এখানে পেছনে দেখতে পাচ্ছি ছোট গেট, তো তার সামনেই হচ্ছে ছোটা ইমামবাড়া। আর এখানে প্রচুর খাবারের দোকান দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ছোটা ইমামবাড়ার গেট, এটা হচ্ছে শাহী কুলফি দরজা। ছোট ইমামবাড়ায় ঢোকার পরে যা দেখলাম তা দেখে মনে হলো এই ইমামবাড়াটি তাজমহলের আকারে তৈরি। সামনে একটা সুন্দর জলাশয় রয়েছে যা যমুনা নদীর মতো। এই জলে ইমামবাড়ার প্রতিচ্ছবি পড়ে, ভীষণ সুন্দর লাগে। আর ইমামবাড়ার বাইরের অংশটা বেশ সুন্দর সাজানো গোছানো, একই জায়গায় বেশ অনেকগুলো বিল্ডিং রয়েছে। বেশ ভালো লাগবে জায়গাটা আপনাদের। আজকের মতো আমাদের সাইট সিন তো কমপ্লিট। এখন একবার চকে যাব। চক বলে যে জায়গাটা রয়েছে ওখানে একটা মার্কেট রয়েছে, একটু মার্কেটটা ঘুরবো, তারপর আরও কিছু প্ল্যান রয়েছে সেগুলোও শেয়ার করবো। চলুন। ছোটা ইমামবাড়া ঘুরে আমরা একটা টোটো ধরেছিলাম, সেই টোটো আমাদেরকে নিয়ে এসে নামালো হচ্ছে চকে। আচ্ছা, লখনৌর কিন্তু আরও একটা জিনিস ফেমাস আছে, সেটা হচ্ছে কুলফি। সেই কুলফির দোকানের সামনে এখন দাঁড়িয়ে আছি। প্রকাশ কি মাসুর কুলফি। আমাদের কিন্তু আজকে রাত্রিবেলায় ট্রেন আছে,
তার আগে ভাবলাম যে আমরা খাবার প্যাকিং করিয়ে নেবো। কুলফি চলে এসেছে, আমরা হাফ প্লেট নিয়েছি কেসারিয়া বাদাম পেস্তা কুলফি, যেটার দাম নিয়েছে 80 টাকা। তো একটু টেস্ট করে দেখি, এই হাফ প্লেট নিলেই মনে হয় দুজনের হয়ে যাবে। ভালো লাগে। তৈরি রোল খাচ্ছে, তো রোলটা ট্রাই করলাম, অতটা ভালো লাগলো না। এখানকার কাবাবটাই ভালো। বিরিয়ানিও নিয়েছি, বিরিয়ানি জানি না কেমন হবে। আচ্ছা, এই টুন্ডে কাবাবের ঠিক পাশেই রয়েছে ওয়াহিদ বিরিয়ানি, এটাও কিন্তু ফেমাস। লখনৌতে বেশ অনেকগুলো স্টেশন রয়েছে, প্রত্যেকটা জায়গা থেকেই আপনারা থাকার হোটেল বা ঘোরার জায়গাগুলোকে নিয়ারেস্ট পেয়ে যাবেন, সেরকম কোনো সমস্যা নেই। এখন আমাদের ফেরার ট্রেন রয়েছে এখান থেকে, মানে লখনৌ এনআর থেকে, এখানেই আমরা এসে নেমেছিলাম। আমাদের ফেরার ট্রেন রয়েছে, যে ট্রেনটা কলকাতা স্টেশন পর্যন্ত যাবে। যাই হোক, ওভারঅল লখনৌ ঘুরে আমাদের ভীষণ ভালো লেগেছে। নবাবী শহর, নবাবের শহর, নবাবী খাওয়া দাওয়া, তো ট্যুরিস্ট বেস্ট জায়গা এটা। তাই এখানে কিন্তু বেশিরভাগ মানুষের ভেতরে এই ঠকানোর একটা প্রবণতা রয়েছে। তাই একটু বেঁচে, একটু বুঝে সুঝে সবার সাথে কথাবার্তা বলবেন, এবং যে কোনো কিছুই বুক করুন বা যাদের সাথেই ঘুরুন বা যেখানেই খাওয়া দাওয়া করুন, সব কিছু যাচাই করে তারপর করবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি লখনৌর ভিডিও আপনাদের ভালো লেগেছে। মুস্কুরাইয়ে আপ লখনৌ মে হে। চলুন, টাটা। নেক্সট ভিডিও আসছে খুব তাড়াতাড়ি। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শৈলীজ লাইফস্টাইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।